নিউ লাইফ ক্লিনিক জীবনের ৩০টা বছর পার হয়ে গেছে। এর মধ্যে পেছনের অনেকগুলো বছর কেটে গেছে মানবদেহের প্রত্যেকটা অঙ্গ ওষুধের গন্ধ আর কাটাছেঁড়ার মধ্যেই। আজ ৩১তম বছরের প্রথম দিন। জন্মদিন নাকি মানুষের জীবনে বিশেষ একটি দিন হয়, তবে এই দিকটি সবার জন্য এক নয়। একজন বিশিষ্ট ডক্টরের দিনটি পার হচ্ছে ৩০ থেকে ৪০ জন রোগীর চেক আপ করতে গিয়ে। কেটে যায় ঘন্টার পর ঘন্টা, নিজের জন্য সময় নেই। নিঃশ্বাসটাও মেপে মেপে নিতে হয়। সেখানে জন্মদিন পালন করা বিলাসিতা, ধূসর রাঙা শার্টের উপর সাদা অ্যাপ্রন, এসির পাওয়ার ১৬তে। তারপরও গরমে ঘাড় নাক ঘেমে এসেছে। সাদা স্বচ্ছ কাচের চশমা খুলে চেয়ারে গা এলিয়ে দিল। ক্লান্ত লাগছে। এত এত মানুষের এত এত রোগ, এত সমস্যা, মাথা হ্যাং হয়ে যায়। শরীর চলে না, জোর করেই চালাতে হয়। দরজায় খটখট শব্দ হতেই তপ্ত নিঃশ্বাসের সাথে জবাব আসলো। কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দিল আর বললেন, স্যার, আরেকটা পেশেন্ট আছে। আপনি কি একটু কষ্ট করে দেখবেন? তার মা বলল তিনি নাকি রাস্তায় জ্ঞান হারিয়ে বসেছিল। রোগী দেখা আমার কাজ, অনুমোদনের কি আছে? শুধু জানিয়ে দিবেন। জি আচ্ছা, আমি কি ডাকবো ওনাদেরকে স্যার? আসতে বলেন। ডক্টরের কেবিনের বাইরে শাড়ি পরিহিত এক রমণী পা দুলিয়ে যাচ্ছে। যখন থেকে এসেছে তার পা দুটো নড়েই যাচ্ছে। দেলোয়ারের কোনোভাবেই লাগছে না এই মেয়ে নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল রাস্তায়। তার চেয়ে অদ্ভুত পরনের কাপড়। হসপিটালে কে শাড়ি পরে আসে? চিকিৎসা করতে এসেছে নাকি বিয়ে খেতে? তবে মেয়েটির পাশে বসা মহিলার মুখে বিষণ্ণ চিন্তার ছাপ দেখেই মনে হচ্ছে তিনি যা বলেছেন তা সত্য। মেয়ে আসলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। মেয়েকে দেখে বোঝার উপায় না থাকলেও মায়ের চেহারা দেখে নিজেকে আশ্বস্ত করলেন দেলোয়ার। ক্যাবিন থেকে বেরিয়ে এসে তাড়া দেওয়ার ভঙ্গিতে বললেন, স্যার, আপনাদের ভেতরে যেতে বলছেন। একটু জলদি করেন স্যার, ডিউটি আওয়ার শেষ। কেবিনের দরজা ঠেলে জোহরা খাতুন বিনয়ের সাথে প্রশ্ন করলেন। আসতে পারি? চোখ নামিয়ে উত্তর আসলো। জি। মুখোমুখি চেয়ারে বসে আছেন জোহরা খাতুন তার মেয়েকে নিয়ে। সেই তার মেয়ে যে কিনা হুটহাট অজ্ঞান হয়ে যায়। কলম চালাতে চালাতে প্রশ্ন করলেন, সমস্যা কার? স্যার, আমার মেয়ে আদর ভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে হুট করে অজ্ঞান হয়ে যায়। খাওয়া দাওয়া একদমই করতে চায় না, শরীর ভীষণ দুর্বল। ওনার পাস্ট হিস্ট্রি, হরমোনাল ইমব্যালেন্স আছে, সাথে আন্ডারওয়েট। ডেস্কের ওপর বড় বড় অক্ষরে লেখা ডক্টর নওশের মেহতাব। সামনের মানুষটিকে দেখে বিষম খেয়ে আছে আদর। এটা ডক্টর কই? সে ভাবলো আধা পাকা চুল দাড়িওয়ালা মধ্যবয়স্ক একজন লোক বসে থাকবে। এদিকে এক চ্যাংড়া ছেলে, চ্যাংড়া বললে ভুল হবে, প্রাপ্তবয়স্ক একজন বলিষ্ঠ পুরুষ বসে থাকা অবস্থায় তার যতটুকু দৃশ্যমান ততটুকু মেপে নিচ্ছে আদর। চুলগুলো ছোটও নয় বড়ও নয়, মাঝারি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখে সাদা ফ্রেমের চশমা, মুখ থমথমে নীরবতা। দেখে মনে হচ্ছে মেজাজ চড়া। তারা আসার পর থেকে একবারও চোখ তুলে তাকায়নি। মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করার এক আলাদা শক্তি দিয়ে জন্মেছে সে। যার সাথেই দেখা হয় তাকে পা থেকে মাথা পর্যন্ত মেপে নেয়। হোক সে পরিচিত অথবা অপরিচিত, নারী অথবা পুরুষ, ডক্টর হোক অথবা দারোয়ান। এই যে একটু আগে দেলার হোসেনকে দেখে মনে মনে ভাবছিল এই লোকটা বোধহয় কাজের চাপে শুকিয়ে যাচ্ছে। অদ্ভুত সব চিন্তা ভাবনা। বলা হয় খালি মস্তিষ্ক শয়তানের কারখানা। আদরের ক্ষেত্র ঠিক তাই। কয়েক মিনিট অতিবাহিত করে ডক্টর নওশের মেহতাব চোখ তুলে তাকালো। একবার তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। মাথায় খেললো মেয়েটি কি শাড়ি পরে আছে? অদ্ভুত বিষয়। আরেকবার তাকিয়ে দেখা দরকার। যেমন চিন্তা তেমন কাজ। 1 সেকেন্ড সময় নিয়ে সামনে বসা মেয়েটির দিকে তাকিয়ে পুনরায় দৃষ্টি স্থাপন করেছে সাদা কাগজের উপর। সাদা রঙের শাড়ি পরে আছে আদর, সাথে মুখে সার্জিক্যাল মাস্ক। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ফার্স্ট ইয়ারের নবীনবরণ অনুষ্ঠানে সিনিয়র হিসেবে দায়িত্বরত ছিল সে আর তার বন্ধুগণ। মাকে নিয়েছিল সাথে, প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। সেখানে অতিরিক্ত গরমে আর দুর্বলতায় অজ্ঞান হয়ে বসে। আদরের মা জোহরা বেগম ডাক্তারের কাছে মেয়ের নালিশ করতে করতে মুখের ভাষা শেষ করে ফেলেছেন। তারপরও থামছেন না। এত বড় একটা মেয়ে বড্ড জ্বালায় তাকে।
ছোট বাচ্চাদের মতো খাবার নিয়ে দৌড়াতে হয়। মেহতাব শুনছে, তবে কোনো উত্তর দিচ্ছে না। এসব সমস্যা শোনা তার নিত্যদিনের কাজ। সব শুনে বুঝিয়ে আঙুলের ইশারায় আদরকে তার পাশের সিট দেখিয়ে বলল। এখানে বসেন। আদর তার কথা মতো উঠে দাঁড়ায়। এগিয়ে যেতে নিলেই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে জোহরা খাতুন তাকে আটকে ফেলে। আবার রেগে বলে ওঠে। দেখেছেন স্যার, হাঁটার শক্তিটুকু নেই পর্যন্ত, এদিক সেদিক ধুপধাপ পড়ে যায়। আদর চোখ পাকিয়ে মায়ের দিকে চেয়ে ঠিক মেহতাবের পাশের চেয়ারে মাথা নত করে বসেছে। আবারও আঙুল দিয়ে ইশারা করে বলল। বাম হাতে এগিয়ে দিন, পালস চেক করব। বাম হাতের কবজিতে 2 আঙুল রেখে পালস চেক করতে লাগলো। নজর তার ঘড়ির দিকে। পরপর স্টেথোস্কোপ হাতে নিয়ে হার্টবিট চেক করতে গিয়ে থেমে গেল। হাত কষলে বলল। এটা বুকের বাম পাশে রাখেন। আমি নিঃশ্বাস নিতে বললে নেবেন, ছেড়ে দিতে বললে ছাড়বেন। আদর তার নত চোখের দিকে তাকিয়ে বুঝে গেছে বেচারা লজ্জা পাচ্ছে। মেয়েদের গায়ে ভুলবশত স্পর্শ করতে কাতরাচ্ছে। স্টেথোস্কোপটি বুকের বাঁ পাশে ধরে মনে মনে বিড়বিড় করল। এই বেটার বউ বুঝি একে মেয়েদের থেকে দূরে থাকতে বলেছে। সকল পর্যবেক্ষণ শেষে মেহতাব বলল। আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, করিয়ে কালকের মধ্যে আমাকে দেখাবেন। পরপর আবার প্রশ্ন করল। আপনার নাম? জোহরা বেগম আগেভাগে উত্তর দিতে চাইলে থামিয়ে দিল তাকে। রোগীর সমস্যাগুলো সে নিজে বলুক। আদর উত্তর দিল। আমার নাম আদর শিকদার। বয়স? আঙুল থেমে গেছে মেহতাবের। দৃষ্টি তুলে আদরের দিকে দিল। চাহনি তীক্ষ্ণ। কলম সাইডে শব্দ করে রেখেছে। বুকে হাত বেঁধে পেছনে হেলান দিয়ে বলল। আপনার 22 বছর? জি। আপনার ওজন কত জানেন? মাপিনি অনেকদিন। মাত্র ওজন মাপলাম, খেয়াল করেননি? জি, আসলে না। ওজন 39 কেজি মাত্র। ও, আপনার বয়স অনুযায়ী কি আপনার ওজনটা ঠিক আছে? কি জানি। লেট ইট বে। তপ্ত শ্বাস চালো। উঠে আবার কলম চালানো শুরু করেছে। প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিল। তোমার মনে হয় না এখন বিয়েটা করে ফেলা উচিত? আমার তো মনে হচ্ছে না বাবা, মনে হলে সেটা তোমার হচ্ছে। খাবারে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল মেহতাব। নাসির সাহেব ছেলের এমন খাপছাড়া কথায় অভ্যস্ত। তারপরও তিনি হাল ছাড়বেন না। ছেলের একটা ব্যবস্থা করতে পারলে একটা বোঝা নামবে। একা কিভাবে থাকবে? সেটা আমি ভালো পারবো, তুমি তো চিন্তা করে নিজের প্রেশার বাড়িও না। মেহতাব, তুমি বুঝতে পারছো না। আগামী মাসে মিশর ফ্লাইট, তোমার কেরিয়ার সেটেল করে দিয়েছি। এবার মেয়েটার ঘুরতে হবে, তাকে নিয়ে যাচ্ছি। আমাদের যাওয়ার পর কে দেখবে তোমাকে? ইউকে কোনো পাশের গ্রাম না যে বললেই চলে আসা যায়। বাবা, ক্যারিয়ারের সাথে আরও একটা জিনিস শিখিয়েছ, সেটা ভুলে গেলে মনে হয়। বলো, বলে ফেলো। কোন জিনিসটা আমি বলো, বলে ফেলো। কোন জিনিসটা আমি ভুলে গেছি, যদি তোমার কথাই মনে পড়ে। সামান্য চোখ তুলে বাঁকা হাসল মেহতাব। হোক সে বাবা আর সে তার ছেলে। কথায় মেহতাব তার সাথে এক বিন্দু পারেন না তিনি, আজও পারবে না। এটা ভেবেই মেহতাব হাসে। আমি খুলনা মেডিকেল থেকে একা একা পড়ালেখা করে ঢাকা এসেছে, আমাকে একাকিত্বের ভয় দেখানো হচ্ছে। মেহতাবের বোন মিশা তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনছিল। এখন মনে হলো বাবার পক্ষ হয়ে তারও কিছু বলা দরকার। তাই নড়ে চড়ে বসে সেও বলল। ভাইয়া, তখনকার ব্যাপার আলাদা ছিল। তখন অবশ্যই তোমার মনে এই আশা ছিল একদিন ঢাকা ফিরে আসবে, পরিবারের কাছে একাকিত্ব কেটে যাবে। কিন্তু এখন সামনে কোনো আশা দেখছো? তোর মনে কি আশা নেই যে তুইও ইউকে থেকে পড়ালেখা করে একদিন দেশে ফিরবি? আমার কাছে আমার একাকিত্বটা কেটে যাবে। নাসির সাহেব কাট কাট গলায় বলে উঠলেন। তোমার ভাইয়ের সাথে কথা বলাই বেকার, দেখবো না কিভাবে থাকে। মিশা ও বাবার দলের, সেও তাল মিলিয়ে বলল। হ্যাঁ, যেদিন ফাঁসবে আচ্ছা মতো ফাঁসবে, সেদিন ফিরে তাকিয়ে দেখবে বিয়ের বয়স পার করে এসেছে আরও এক যুগ আগে। এলোমেলো চুল আর রুক্ষ চেহারায় আদর বসে আছে ক্যাবিনের সামনে। ভীষণ বিরক্ত সে। সকাল সকাল স্বাদের ঘুম বাদ দিয়ে টেস্ট করতে আসা লাগলো। খাবারের সুরত দেখেনি এখনো। খালি পেটে টেস্টগুলো করতে হয়েছে। তার মধ্যে সে বজ্জাত মহিলা ডাইনির মতন এতগুলো রক্ত শুষে নিল। সামান্য একটা ব্লাড টেস্টে এত রক্ত লাগে? ইচ্ছে হচ্ছে চুলগুলো টেনে দিয়ে আসে। এমনিতেই শরীরে হাড়গোড় ছাড়া কিছুই নেই। 1 ঘন্টায় রিপোর্ট পেয়ে যাবে। আবার ঘুমেরা ঝাঁক বেঁধে ঝুঁকে আছে চোখের দরজায়।
বসেই না ঘুমিয়ে পড়ে, দাঁড়িয়ে ঘুমোলেও হয় ঘোড়া, বসে বসে ঘুমালে কি হয়? কোন প্রাণী বসে ঘুমায়? হয়তো আদর নামের কোনো প্রাণী। জুতোর ঠকঠক আওয়াজে আসন্ন ঘুমটা ভেঙে গেল। ডানে ঘুরে তাকাতেই দেখা মিলল লম্বা চওড়া সেই ডক্টরের। এক হাতে অ্যাপ্রন ঝুলিয়ে অন্য হাতে ফোন দেখছে। আকাশি রঙের শার্টের সাথে কালো প্যান্ট, খুবই ফর্মাল ব্যাপার স্যাপার, সাথে পায়ের দ্রুত গতি। এত সকাল সকাল একটা মানুষ এত ফিট অ্যান্ড ফ্রেশ থাকে কিভাবে? পেছন পেছন আসছে সেই গতকালের লোকটা, হাতে তার ব্যাগ, তার নাম দেলোয়ার, যিনি কাজের চাপে শুকিয়ে যাচ্ছে। এবারও গত দিনের মতো দরজা ঠেলিয়ে ভিতরে ঢুকলো আদর আর জোহরা খাতুন। কারো এক্স-রে রিপোর্ট চেক করতে করতে বিনয়ের সাথে বলে উঠল, গুড মর্নিং। কাহেকা গুড মর্নিং? এত সকাল সকাল কারো মর্নিং গুড হয়? অত্যন্ত নিচু স্বরে আওড়ালো আদর। বসুন। চেয়ারে হেলান দিয়ে গভীর মনোযোগে প্রত্যেকটি রিপোর্ট উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। মুখে নেই কোনো প্রতিক্রিয়া, গাম্ভীর্য দিয়ে ভরা সমস্ত চেহারা। আদরের চোখ ঘুরছে পুরো ক্যাবিনটার দিকে। সাদা রঙে সাজানো, অনেক সুন্দর, অনেক বড় বটে। মেহতাবের নজর তখনও রিপোর্টে, নজর সেখানে রেখেই বলে উঠল, মাস্ক খুলে বসুন। জি। আমি বলেছি মাস্ক খুলে বসুন। সাথে সাথে জোহরা বেগম কোনই দিয়ে গুঁতো দিলেন। চোখ বড় বড় করে বোঝাচ্ছেন যা বলা হচ্ছে করতে। এক হাতের সাহায্যে মাস্কটা খুলে নিল আদর। বেশি উঠল তার গোলগাল চেহারাটা। নাকের বাম দিকে জল জল করছে একটি স্টোনের নোজপিন, হলদেতে তার রং, শুকনো পাতলা সিমছাম দেহ। এবার আমি টোটাল এক্সপ্লেন করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা দুজন। জি স্যার, আপনি বলুন। জোহরা খাতুন বললেন, ওনার মুখের দিকে ঠিকঠাক খেয়াল করে দেখবেন, হাতের চেয়ে চেহারা বেশি হলদে, চোখও জন্ডিস আছে, সাথে হরমোনাল ইমব্যালেন্সের জন্য আগে যে মেডিসিন দেওয়া হয়েছিল সেগুলো তার আর কোনো কাজে আসছে না। মেডিসিনের পাওয়ার বাড়াতে হবে। কোনো বড় সমস্যা নেই তো? তেমন কিছু না। এখন যদি এই সমস্যাগুলোকে হ্যালি করা হয়, ভবিষ্যতে বড় সমস্যা হবে। ওনার খাওয়া দাওয়ার যে রুটিন আছে সব চেঞ্জ করতে হবে। জি। মিস অর মিসেস আদর? মিস। ওকে, মিস আদর, বাকি কথা আপনার সাথে। 5 মাস সময় আপনার হাতে। চোখ তুলে প্রশ্ন করল, কিসের 5 মাস? 5 মাসের একটা ডায়েট থাকবে আপনার, সাথে মেডিসিন। আপনার মা থেকে যে বর্ণনা শুনেছি, তা শুনে তো বুঝলাম আপনি অনেক বিরক্ত করেন। তুলে রাখা চোখ নুইয়ে গেল লজ্জায়। এভাবে মা তার সমস্ত কীর্তি ফাঁস না করলেও পারত। ডায়েট চার্ট দিব আপনাকে। কোনো ধরনের ফাস্টফুড খাওয়া চলবে না। আজ থেকে সব বন্ধ। খাবার 3 বেলার জায়গায় 4 বেলা খাবেন। ক্ষুধা লাগলেই ভাত খাবেন। 1 মাসে অন্তত 3 কেজি ওজন বাড়াতে চাই আমি। প্রত্যেক মাসে এসে চেক আপ করিয়ে যাবেন। গট ইট? এমন কথার ভঙ্গি মোটেও পছন্দ হলো না আদরের। চোখ ছোট ছোট করে আনমনে ভাবছে, উনি কি আমায় থ্রেট করছে? আমি যদি না খাই উনি কি জানবে? ফাস্ট ফুড বাদ দিতে বলছে? হ্যাঁ, পানি খাওয়া ছাড়তে পারবো, কিন্তু আমার প্রাণের বার্গার পিৎজা ইম্পসিবল। করবো না, কিচ্ছু করবো না, দেখি কি করে। আদরের দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে মেহতাব বলল, মাথায় উল্টাপাল্টা যেসব চিন্তা আছে ঝেড়ে ফেলে দেবেন। যদি ভাবেন আপনাকে এসব বিষয়ে জোর করা হচ্ছে, ইয়েস, ইউর রাইট। আপনার মতন অনেক পেশেন্ট হ্যান্ডেল করেছি আমি। আপনি কোনো ব্যাপার না। ইউ হ্যাভ অনলি 5 মান্থস, রিমেম্বার দ্যাট। জোহরা বেগম খুশি হয়ে গেলেন। ডক্টরের কথার ঝাঁজে মনে হচ্ছে তার মেয়েকে টক্কর দেওয়ার মতন। মনে আশা জাগছে এই ঠিক করতে পারবে তার মেয়েকে। তিনিও বলে উঠলেন, মানুষের জন্য যদি আপনার মেয়েকে ঠিক করতে চান, সেটা অন্যায় হবে তার সত্তার উপর। নিজে হেলদি থাকা প্রয়োজন নিজের জন্য। আর হ্যাঁ, আমি আমার কাজের প্রতি অনেক বেশি লয়াল। আমি যে পেশেন্টের কেস হাতে নিয়েছি, ফলাফল 100 ভাগ পেয়েছে। এটা আমার অহংকার ভাবলে ভাবতে পারেন। যদি আপনার মেয়ের কেসটা আমার হাতে দেন, সাথে কোঅপারেটিভ থাকেন, আশা করি ভালো ফল পাবেন। তবে এখানে আপনার মেয়ে যদি গাফিলতি করে, তাহলে তার সাথে সাথে আমার কাজেও ব্যাড ইম্প্যাক্ট পড়বে। ভুল হয়তো সে করবে, কিন্তু দোষ সম্পূর্ণ আমার ঘাড়ে এসে পড়তে পারে। যে ডাক্তার ভালো চিকিৎসা করেনি, যে ডাক্তার ভালো চিকিৎসা করেনি, আর এটা আমি কোনোভাবেই বরদাস্ত করব না। আর আপনি মিস আদর, আমার কথা কানে গেছে? আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে মাথার মধ্যে এসব থেকে ছাড়া পাওয়ার ফোন দিয়ে আসছেন। যদি আমার ডায়েট চার্টের 1 ইঞ্চি এদিক ওদিক হয় না, আমি আপনাকে 5 মাস হসপিটালে ভর্তি রাখবো, সাথে আমার পক্ষ থেকে ফ্রি ইনজেকশন। তাতে সাহায্য করবে আমাকে স্বয়ং আপনার মা।
এমন ব্যবহার করার কি আছে? মুখে রসকস নেই নাকি? কাল তো মুখে তালা দিয়ে বসেছিল, আজকে রুডনেসের বন্যা বইছে মুখ দিয়ে, যেন আমি কোনো আসামি আর সে পুলিশ। তার কথা মতো চলতে হবে আমাকে সবকিছু। হ্যাঁ। মিস আদর, আপনি বাইরে বসেন, আপনার মার সাথে আমার কথা আছে। আদর উঠে চলে গেল বাইরে। মেহতাব জোহরা বেগমের উদ্দেশ্যে বলল, সরি ম্যাম, পেশেন্টের ভালোর জন্য মাঝে মাঝে একটু বেশি স্ট্রিক্ট হওয়া লাগে। আপনার হয়তো খারাপ লাগতে পারে আপনার মেয়ের সাথে এমন ব্যবহারে। না না স্যার, কি বলছেন? আপনি তো ওর ভালোর জন্যই ওর সাথে এভাবে কথা বলছেন, তাই না? আমার কোনো সমস্যা নেই। আমি জানি আমার মেয়ে ভালো কথা শোনার মেয়ে তো নয়, ওকে এইভাবেই হ্যান্ডেল করা লাগবে। রুমের দরজায় টোকা দিয়ে দেলোয়ার ঢুকলো রুমে। এসে অনুমতি চাইছে কিছু বলার। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে বলল, স্যার, নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাচ্ছে না। আপনি কোনো রিকোয়ারমেন্ট দেননি বলে? আমার তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই, শুধু শিক্ষিত একজন ছেলে অথবা মেয়ে হলেই চলে, কাজ বুঝে দেওয়া হবে। আপনি ব্যাপারটা তাড়াতাড়ি দেখেন, কাজের চাপ দিন দিন বাড়ছে, আমি সামলে উঠতে পারছি না। দিবস রজনী তোমাদের স্বজনী, বাড়িঘর মাখামাখি, ব্যাকুল বাসরে যে আলো দুঃখ, সে আলোতে আমি থাকি। তুমি যাও, সে শুধু তোমারই থাকে। বাড়ি ফিরে এসে সন্ধ্যা নামার আগে আকাশে ঘনলা মেঘ, বাকি পথ হেঁটে এসে শেষ হয়েও পরে থাকি অবশেষে। আকাশে ঘনলা মেঘ, বাকি পথ হেঁটে এসে শেষ হয়েও পড়ে থাকি অবশেষে। নেভিয়ে দিয়েছি, ফুরিয়ে গিয়েছে, ডুবেছি কত ভেলা, প্রেমিক নাবিক জানে না সাগর, একা রাখা অবহেলা। আজ সোমবার, আকাশ চিরে অন্ধকার নামছে। নীলাম্বর নীল থেকে কালো আধারে ঢেকে যাওয়ার প্রস্তুতি দিতে শুরু করেছে। গ্রীষ্মের সন্ধ্যায় হালকা ঠান্ডা বাতাসের দোলা গায়ে আছড়ে পড়তে শীতল করে দিচ্ছে মন মস্তিষ্ক। চারিপাশে পাখিদের কিচিরমিচির শব্দ, নেড়ে ফিরছে তারা, সাথে দোতলার বারান্দায় গিটারের টুংটাং শব্দ। একজোড়া পাখি বাড়ি ফেরা বাদ দিয়ে বারান্দার দেয়ালে বসে গান শুনছে। বড্ড বেরসিক মানুষের গলায় এত সুন্দর গান শুনে তারা হয়তো অবাক। কখনো মনে হয় তুমি গভীর প্রেমে মত্ত, আধার রাত পেরিয়ে সূর্যের আলো পড়তেই রঙহীন কেন হয়ে ওঠো ভাইয়া? কাব্যিক কথাবার্তা কোত্থেকে শিখেছিস? গিটারে একটি শেষ ঝঙ্কার তুলে থেমে গেল। সামনের টি টেবিলে পা তুলে গিটারে সুর তুলছিল। পরনে কালো রঙের হাফ হাতার টি শার্ট, বলিষ্ঠ হাতগুলো ফুলে ফেপে আছে। গিটার পাশে রেখে বোনের হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিয়ে বলল, বলে না যে, কোথা থেকে শিখলি এসব কথা? আমি বড় হয়েছি, এই বয়সে কাব্যিক কথাই বলে। সামনে আরও কত কি পড়ে আছে। বাবাকে তো বলেই রেখেছি ইউকে গিয়ে প্রেম করব, তারপর বিয়ে। তুমি অনুপম সেজে বসে থাকিও। অনুপমের জীবনে কল্যাণী ছিল, আমার জীবনে তো কেউ নেই, না প্রেমে পড়েছে কারো। আর আমি কিভাবে অনুপম হলাম? হলে হব চিরকুমার। তা ঠিক, তবে একবার প্রেম করেই দেখো না। গরম চা ঢকঢক করে গিলে ফেলল। চোখের পলকে পুরো কাপ খালি। খালি কাপ টেবিলের উপর রেখে মেহতাব বলল, তোকে দোতলা থেকে ফেলে দিলে হবে? এটা কেমন কথা আবার? বল শুনি, কি হবে? পড়ে ব্যথা পাবো, হাত পা ভাঙবে। তাহলে নিজের ভাইকে কেন পড়ে যেতে বলছিস প্রেমে? মেহতাবের কথা বুঝতে অল্প সময় লেগেছে। বুঝে ওঠার সাথে সাথে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। একে নিয়ে আর পারা যায় না। বিরক্তি সুরে বলল, উফ, তুমি ডাক্তার হয়ে এসব অদ্ভুত লজিক কিভাবে দাও? থাকো বাবা যেভাবে ইচ্ছে, আমি গেলাম। হ্যালো ডার্লিং। যা তো দোস্ত, ডিস্টার্ব করিস না, একটা বুয়েটিয়ানের ওপর জম্পেশ ক্রাশ খাইছি। আদরের মুখের রং পাল্টাতে 1 সেকেন্ড সময় নেয়নি। ডক্টর ইঞ্জিনিয়ার তার দু চোখের কাটা, নিজে দূরে থাকে, বন্ধুদেরও রাখার চেষ্টা করে। রুবের মুখে বুয়েটিয়ান শুনে মেজাজ চট করে আসমানে উঠে গেল। ঠোঁট চেপে ভ্রু কুঁচকে পিঠে চড় মেরে বলল, এই তোদের কতবার বলছি ওসব রোবট আর কসাই ছেলে পেলেদের থেকে দূরে থাকবি। ওরা জীবনে ক্রাশ হয়ে আসবে, তারপর জীবনের প্লেনকে ক্রাশ করে দিয়ে চলে যাবে। শান্তা মার্মা বলে উঠল, রোবট বুঝলাম, কসাই কে দোস্ত? আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত ডক্টরদের দল। ইস, ওরা যা কিউট হয়। গলার জোর বাড়িয়ে বুড়ো আঙুল দেখিয়ে আদর বলল, কচু, এরা উপর উপর দিয়ে কিউট আর ভেতর দিয়ে আস্ত বেরসিক। মজা মাস্তি কি জিনিস জানে এরা? বইয়ের ভেতরে মুখ গুজে বসে থাকে। পেছন থেকে রোহিত এসে মাথায় চড় মেরে বলল,
আমরা কত মজামাস্তি করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি না, শুধু নিজেদের মধ্যে হুদায় হাসি। এছাড়া জীবনে কোনো আমেজ আছে? মানুষের সামনে গেলে আমরা হয়ে যাই জন্মগত বোবা। এখানে আমাদের কথা আসছে কেন? রুবি, তুই এদের থেকে 100 হাত দূরে থাকবি। কিন্তু দোস্ত, ভাই শোন, আমার এসব বলার ভ্যালিড রিজন আছে, বুঝলি? জানিস সেদিন ডক্টরের কাছে গিয়ে কি হয়েছে আমার সাথে? সবাই গোল হয়ে বসে পড়ল আদরের সামনে। আদর ডক্টরের বিরুদ্ধে বয়ান শোনাতে যাচ্ছে। মনোযোগ এখন গভীর না থাকলে যে কোনো পয়েন্ট মিস হয়ে যেতে পারে রুবি, শান্তা আর রোহিতের। আদরের ভঙ্গিমা দেখে লাগছে বেজায় বড় কাণ্ড। টান টান উত্তেজনা নিয়ে একদৃষ্টিতে আদরের দিকে চেয়ে সবাই। সেদিন গেলাম হসপিটালে টেস্ট করতে, প্রথমে তো আমার এতগুলো রক্ত হরণ করলো। প্রথম দিন দেখে ভেবেছিলাম বাহ, ইয়াং ডক্টর, আবার ঠান্ডা স্বভাবের, কথাও বলে না তেমন। যেই তাকে পুরো পর্যবেক্ষণ করতে যাব তখনই বেটা 360 ডিগ্রি পোল্টি। আমাকে তো রীতিমতো থ্রেট করেছে, আমি যদি তার ডায়েট চার্ট ফলো না করি আমাকে নাকি হসপিটালে ভর্তি করাবে। সেই অবধিও ঠিক ছিল, ডক্টর মানুষ, ভালোর জন্যই বলছে। কিন্তু না ভাই, আমার সব ফাস্টফুড খাওয়ার উপর ব্যান লাগিয়েছে। আর ডায়েটে কি দিয়েছে জানিস? করলা, পটল, কুমড়ো, সবুজ শাকসবজি, হাফ সেদ্ধ খাবার আর ভাত, তাও 4 বেলা। এগুলো মানুষের কাজ বল? সামান্য নিঃশ্বাস নিয়ে আবার বলল, আর আমার মা জননী ডক্টরের কথার ঝাঁজে তো পুরাই ফিদা। আমাকে উঠতে বসতে ভাত খাওয়াচ্ছে, বাসে গেলে নাকি সিদ্ধ কুমড়ো খাওয়াবে। রোহিত জোরে শ্বাস টেনে ছেড়ে দিল আর বলে উঠল, তুই এসব শোনানোর জন্য এমন সমাবেশ জমিয়েছিস? হ্যাঁ, কেন তোদের মনে হচ্ছে না এটা সিরিয়াস ইস্যু? বোনরা আমার, সব ডাক্তারের কাজ এটা। ওদের কাছে সব হেলদি হেলদি, আর তোর অবস্থা দেখেছিস? শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস দিন দিন। শান্তা মার্মা বলল, হ্যাঁ রে, পরে যদি বড় কোনো রোগ হয়ে যায় তখন কি করবি? তুই কয়টা দিন তার কথা মতো চল, আমি নেক্সট ডে বাড়ি গেলে পাহাড়ি সবজি এনে দিব তোকে। তোরা আমার আপন রক্তের বন্ধু বান্ধব হয়ে এইসব বলছিস? রুবি বলল, উদ্ভট কাজে তোর সাথ দিতে পারলে ভালো কাজও দিব। নিজের দিকে একবার একটু খেয়াল কর, সুস্থ থাকবি। পার্সোনাল ফোনের পাশে একটি ফোন রাখা। অপরিচিত নাম্বার ভেসে উঠল ফোনের স্ক্রিনে। এই ফোনে অপরিচিত নাম্বারে কল আসা অস্বাভাবিক কিছু নয়। অনেক পেশেন্টই ইমার্জেন্সিতে কল করে। মাত্রই স্টিয়ারিং ঘুরিয়েছে বাড়ি ফেরার জন্য। সিদ্ধান্ত নিল কলটি রিসিভ করে বেরোবে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি জোহরা, আদরের আম্মু। আদর? ও হ্যাঁ, বলেন। স্যার আদরের শরীরটা না মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছে, বমি করছে অনেকবার, হাত পাও অবশ হয়ে আসছে বলছে। কি করব একটু বলবেন? আমার না খুব টেনশন হচ্ছে। জোহরা খাতুনের গলার স্বর বলে দিচ্ছে সেখানে পরিস্থিতি অনুকূলে নেই। ভয় ভয় ভাব তার কথার মধ্যে। উল্টোপাল্টা কিছু খেয়েছে? আর মেডিসিন? না স্যার, উল্টোপাল্টা কিছু খাইনি, মেডিসিনও ঠিক মতোই দিয়েছি, শুধু একটু আগে কাঠবাদাম দিয়েছিলাম, তারপর থেকেই এই অবস্থা। আচ্ছা, ওনাকে দ্রুত হসপিটালে নিয়ে আসুন, আমি আছি। জি আচ্ছা। গাড়ি পুনরায় ব্যাগে নিয়ে পার্কিংয়ে রেখেছে। দ্রুত পায়ে উপরে উঠে কেবিনের দিকে এলো। দেলোয়ার হোসেন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। মেহতাবকে ফিরে আসতে দেখে অবাক স্বরে শুধালেন, স্যার ফিরে আসলেন যে? এমার্জেন্সি দেওয়ার চাচা, আপনি বাড়ি যান। না স্যার, দরকার পড়তে পারে, আমি এখনই যাচ্ছি। আদরের বমি করতে করতে বুকে ব্যথা উঠে গেছে। চোখ দুটো ভিজে লাল বর্ণ ধারণ করেছে। হাত পা থরথর করে কাঁপছে। জোহরা খাতুন আর বাবা আশরাফ মাহমুদ মেয়েকে ধরে ধরে হসপিটালে আনলেন। কেবিনের মধ্যে প্রবেশ করতে তাড়াহুড়ো করে এগিয়ে আসছে মেহতাব। ওনাকে বেডে শুয়ে দিন, আমি দেখছি। হাতের পালস চেক করে তেমন কোনো লাভ হয়নি। হলদে চেহারা লাল বর্ণ ধারণ করেছে। ছোপ ছোপ লাল রেশ। বমি আর হাত পা অসাড় হয়ে যাওয়ার সাথে সাথে সারা শরীরে রেশ নিয়ে ভরে যাচ্ছে। ওনার কি কোনো কিছুতে অ্যালার্জি আছে? না তো। বাদামে? জানি না স্যার, কখনো তেমন হয়নি। বাদাম পছন্দ করে না বলে কখনো খাইও নিও। সবকিছু পর্যবেক্ষণ করে ধরা পড়ল কাঠবাদামে আদরের অ্যালার্জি। সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন পুশ করতে নিলে আদর কিছুটা দূরে সরে যায়, কেটে ফেলে। প্লিজ ইনজেকশন দিবেন না, আমি অনেক ভয় পাই, আমাকে অন্য কোনো ওষুধ দেন। আদরের আকুতি ভরা কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতে অজান্তেই চোখ চলে যায় তার কাঁপতে থাকা ঠোঁটের দিকে। ফুপিয়ে কাছে মেয়েটি।
চোখগুলো ফুলে আছে, গোলগাল গাল বেয়ে যাওয়া অশ্রু সরু ছাও ছেড়ে গেছে। ভীষণ কষ্ট হচ্ছে বোধ হয়। অ্যালার্জি মাঝে মধ্যে মারাত্মক আকার ধারণ করে। ইঞ্জেকশন হাতে নিয়ে আদরের চেহারা পর্যবেক্ষণ করতে লাগলো। কি হয়েছে মেহতাব? এনিথিং সিরিয়াস? ধ্যান ভাঙল ডক্টর রায়হানের কণ্ঠে। মেহতাবের ডিউটি আওয়ার শেষও তার কেবিনে লাইট জ্বলতে দেখে সেও এসেছে। তার প্রশ্নের অল্প শব্দে উত্তর আসলো। না। আদর আবার বলছে, ওই আম্মু প্লিজ বলো না ওনাকে ইঞ্জেকশন না প্লিজ আম্মু। রায়হান কাছে এসে আদরকে এক পলক দেখে বলল। অ্যালার্জি? হুম। রায়হান আদরের সামনে গিয়ে বলল, ইনজেকশন দেওয়া লাগবে, ভয় পাবেন না। মেহতাবের দক্ষ হাত, একদম ব্যথা পাবেন না। অন্যদিকে ঘুরে তাকান। সঙ্গে সঙ্গে মাথা দেয়ালের দিকে করে নিল আদর। তারপরও ভয় কমছেই না। সে তেমন কোনো কিছুতেই ভয় পায় না, তেলাপোকা অবধিও না। সাহসী মেয়ে বলা চলে, কিন্তু ইঞ্জেকশনের নাম শুনলেই ঘাবড়ে ওঠে। ছোটবেলায় এক হাতুড়ির ডাক্তারে ভুলভাল ইঞ্জেকশন দেওয়ার সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সেদিন ব্লাড টেস্ট করতে গিয়েও অনেক কেঁদেছে। ভয়ের চেয়ে বেশি একটা ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে তার। রায়হান মেহতাবকে চোখ দিয়ে ইশারা করল ইঞ্জেকশন দিয়ে দিতে। মেহতাব ইঞ্জেকশন এগিয়ে নিয়েও দাঁড়িয়ে আছে, পুশ করছে না, থমকে আছে যেন। এগিয়েও ফিরিয়ে আনলো। রায়হান মেহতাবকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করছে। তার ধ্যান ভাঙতে রায়হান বলল, মেহতাব? ডক্টর রায়হান ইঞ্জেকশনটা পুশ করে, আমি আসছি 1 মিনিটে। হসপিটালের শেষ প্রান্তে একটি সিঁড়িঘর আছে। অনেক কম মানুষ এখানে আসা যাওয়া করে। কোলাহল কম থাকায় এটি মেহতাবের আরেকটা শান্তি নীড়। প্রথমটা অবশ্য তার ঘর। প্রায় সময় এখানে এসে বসে থাকা হয়। যখন কাজের চাপ বাড়ে, কিছু ভালো লাগে না, ঠিক তখন সবার আড়ালে এখানে বসে নিজেকে শান্ত করে মেহতাব। আজও তাই এক অজানা কারণে এখানে এসে থমকে বসেছে। সিঁড়িতে বসে ঝুঁকে চুলগুলো খামচে ধরে। এভাবেই বসে থেকে কেটে যাচ্ছে অনেক সময়। দায়িত্ব ছেড়ে পালানো হচ্ছে ডক্টর মেহতাব? পরিচিত কণ্ঠ ভেসে আসতেই মাথা থেকে হাত নামিয়ে ফেলল। এবার হাত বেঁধেছে হাঁটুর উপর। রায়হান পাশে বসে বলল, দ্য গ্রেট ডক্টর নওশের মেহতাবের হাতে কম্পন সৃষ্টি হলো পেশেন্টকে ইনজেকশন পুশ করতে গিয়ে। হেডলাইন হবে নাকি? রায়হান মেহতাবের চাচাতো ভাই। দু ভাই একই হসপিটালের ডক্টর। তার কথাবার্তা কম, কৌতূহলী বেশি, সেটা মেহতাব জানে। সে ঠিক তার উল্টো স্বভাবের। তার হেয়ালি কথায় গুরুত্ব না দিয়ে প্রশ্ন করল, পেশেন্টের কি অবস্থা? বেটার। অবশ্য আজকে রাতের জন্য ভর্তি রেখেছি, জাস্ট ফর সেফটি। বাড়ি গেলে যদি সমস্যা বাড়ে। কোথায়? 3 তলায় 304 নাম্বার রুমে। ঠিক আছে। আজ কি তোর নাইট ডিউটি? হ্যাঁ। আচ্ছা থাক তাহলে, আমি বাড়ি যাচ্ছি। দরকার পড়লে কল করিস। আমার কাউকে প্রয়োজন নেই। ব্যস্ত নগরী, রাতের নিস্তব্ধতা এই সাদা জাগ্রত শহরে অনুভব করা দেয়। রাস্তায় চলাচল করছে মালবাহী ট্রাক, দূরপাল্লার বাস, সাথে আরো অনেক যানবাহন। দুই প্রান্তে জ্বলজ্বল করছে হলুদ রঙের ল্যাম্পপোস্টের বাতি। ক্লিনিকের কৃত্রিম বাতিগুলো রোগীদের সুবিধার্থে জ্বালানো। কেউ ঝিমোচ্ছে, কেউ দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে। এখানে বিশ্রাম নেই, পালা বদলে কাজ করে মানুষ, ডাক্তার নামক প্রাণীরা। তাদেরও ঘুম আসে, ক্লান্ত হয় তারাও। দায়িত্বের জোরে নিজেদের জীবনও চলে অন্যের অধীনস্থ হয়ে। জানালার সাদা পর্দা টেনে কালো রঙের চেয়ারে বসেছে মেহতাব। এতক্ষণ নিশি বিলাস করছিল, শহর বিলাস করছিল। শরীর জানান দিল একটু বিশ্রামের প্রয়োজন। সেই প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে গা এলিয়ে দেওয়া। সাদা স্বচ্ছ কাচের চশমা খুলে পাশে রেখে চোখ বুজেছে। ঘুমোবে না, আবার জাগনাও থাকবে না। ইংরেজি ভাষায় যাকে বলে ন্যাপ নেওয়া। চোখ বুজে মাথাটা শীতল হতে শুরু করলো। বন্ধ চোখে ভেসে উঠল অদ্ভুত সব চিত্র, যেন কোনো আলোচনীর মধ্যে বিভোর। পাহাড় চূড়ায় নীল আকাশে জ্বলজ্বল করছে ক্ষুদ্র ক্ষুদ্র তারা। তাদের সংখ্যা অসংখ্য থেকেও অসংখ্য। ভ্রম, সবই ভ্রম। তবে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে এখানে। নিজেকে হ্যালোসিনেট করতে ইচ্ছে হচ্ছে নিজেই। স্যার স্যার, নারী কণ্ঠে ধরফরিয়ে উঠল। ঘড়ি কাঁটা তখন বলছে রাত 3টে বাজে। ঘুমিয়ে পড়েছিল সে। এক লাফে উঠে সামনে দিক থেকে পেল জোহরা খাতুনকে। উৎকণ্ঠা হয়ে জোহরা খাতুন আবার বললেন,
স্যার আদর ওয়াশরুমে বমি করতে গিয়ে পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে কপাল থেকে। প্লিজ আসুন আমার সাথে। আসছে। বলে সাথে সাথে 3 তলায় পা বাড়িয়েছে। পায়ের গতি দেখে মনে হচ্ছে সে হাঁটছে না দৌড়াচ্ছে। দেলোয়ার হোসেন একজন বিশ্বস্ত মানুষ, অল্প শিক্ষিত হলেও ছায়ার মতন লেগে থাকেন মেহতাবের সাথে। আজ তাকে নাইট ডিউটি করতে দেখে সেও বাড়ি ফেরেনি। তাকে তড়িহড়ি করে দেখে পেছনে সেও দৌড় লাগালো। জোহরা খাতুনকে পেছন ফেলে আগে গিয়ে পৌঁছালো 304 নম্বর রুমে। কপালে রুমাল চেপে বেডের কোণায় বসে আবার অশ্রু ঝরিয়ে যাচ্ছে আদর। মেহতাব এগিয়ে গিয়ে নরম কণ্ঠে বলল, দেখে কপালের অনেকটা অংশ কেটে গেছে। রুমাল চেপে রাখায় রক্ত প্রবাহ কমলেও ব্যান্ডেজ করতে হবে। দেলোয়ার হোসেনের দিকে তাকিয়ে বলল, আমার কেবিন থেকে ফার্স্ট এড নিয়ে আসুন দ্রুত। মিনিট 5 পর দেলোয়ার ফিরে এসেছেন ফার্স্ট এড বক্স নিয়ে। আদর মাথা ঝুঁকিয়ে বসে আছে, সামনে মেহতাব দাঁড়িয়ে। মাথা এতটাই নামানো যে কিভাবে ব্যান্ডেজ করবে সেটা বুঝতে পারছে না। ঝাঁঝালি স্বরে বলল, মাথা তোলেন। ঝাড়ি খেয়ে আদর মাথা তুলেছে ঠিকই, কিন্তু ভীষণ রাগ হচ্ছে তার। এমনি সে এখন একজন রোগী, তার মধ্যে ব্যথা পেয়ে বসলো। তারপর এই ডক্টরের তাকে ধমকানো লাগবে কেন? ঠোঁট চেপে মাথা তুলে দিয়েছে, মুখে বিরক্তির ছাপ, নাক ফোলাচ্ছে বারবার, যা মেহতাবের দৃষ্টিগোচর হয়েছে। ভালোই বুঝেছে তার রাগটা। আলতো হাতে দ্রুত ব্যান্ডেজ সেরে বলল, পাকনামো কেন করা লাগবে? হাঁটা চলে শক্তি না থাকলে মাকে ডাকে যেতে পারতো। নিচে নিচে মাথা পরে না করলে এত বড় কাণ্ড ঘটতো না। আর তার কণ্ঠ গম্ভীর কিন্তু শীতল। ঠান্ডা স্বরে অপমান করে বসে থাকলেও মানুষ দ্বিধায় পড়ে যাবে। অতিরিক্ত জ্ঞানী মানুষ ছাড়া তার কথার ধাস বোঝা সম্ভব নয়। ঠান্ডা মাথায় খুন করা। আদর ঠিকই বুঝেছে কথাটি তাকেই ইঙ্গিত করে বলা। দেলোয়ার চাচা, জি স্যার। এই ওষুধটা নিচে ফার্মেসি থেকে নিয়ে আসুন। ইঞ্জেকশন দিয়েছি, অনেক সময় পার হলো। এই মেডিসিনটা লাগবে এখন। ইঞ্জেকশন তো আপনি দেননি, পালিয়েছেন। খট করে আদরের মুখ ফসকে বেরিয়ে গেল, বলেও যেন ভেসে গেছে। মেহতাবের রাগী দৃষ্টির শিকার হয়েছে, মুখ চেপে ধরল সাথে সাথে। এই ভুল সময়ে ভুল কথা বলার অভ্যাস তাকে একদিন জেলে নিবে। দেলোয়ার হোসেনের অপেক্ষা করতে পাশের সোফায় বসল মেহতাব। জোহরা বেগম মেয়েকে শুইয়ে দিয়ে পাশের সোফায় তিনিও বসেছেন। চুপচাপ বসে মেহতাবও। তিনি মেহতাবের বিধ্বস্ত চেহারার দিকে চেয়ে দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত, চোখে ঘুম ঘুম ভাব, মলিন হয়ে আছে চেহারাটাও। সব সময় সেট থাকা চুলগুলো এলোমেলো। আপনাকে ক্লান্ত মনে হচ্ছে স্যার। জি, একটু কাছের চাপ। চা খাবেন? হয়তো ডাক্তার হিসেবে আমার মান বেশি, কিন্তু আমি আপনার ছেলের বয়সের। বারবার স্যার ডাকবেন না প্লিজ, আমার অকওয়ার্ড লাগে। জোহরা খাতুন স্মিত হাসলেন। তারও মেহতাবকে স্যার ডাকতে অস্বস্তি লাগছিল। তিনি আবার বললেন, আমি চা নিয়ে আসি। কষ্ট করা লাগবে না, আম ওকে। কিসের কষ্ট? পাশেই তো ক্যান্টিন। আপনাকে দেখে ভীষণ ক্লান্ত লাগছে, আমি আনছি, আপনি বসুন। অযথা কষ্ট করছেন। মাত্রই না বললেন আপনি আমার ছেলের বয়সের, এতে কষ্ট কিসের? মায়েদের কাছে সেসব ছোটখাটো বিষয়, আপনি বসুন। জোহরা খাতুন মিশুক ধরনের মানুষ। কেউ বসে 2-4টে কথা বললেই বরফের মতো গলে যান। সুন্দর করে কথা বললে তাকে আপন ভাবতে শুরু করেন। মেহতাবের চেহারা দেখে অনেক মায়া লাগছিল। শক্তপোক্ত পুরুষ কিভাবে কাহিল হয়ে বসে আছে। জোহরা বেগমের যাওয়ার পানে চেয়ে মেহতাব ভাবল, তার মাও তো এমন ছিল, এখন আর নেই। খুব তাড়া ছিল তার, চলে গেছে অনেক দূরে, ফেলে রেখে গেছে তার 2 সন্তানকে। একা অভিমান হয় তার উপর অনেক। আরও কিছু সময় রয়ে গেলেই পারত। বাবা মারা সন্তানের সাথে দীর্ঘ সময় কাটায়। তার মা এত নিষ্ঠুর হলো কেন? মাত্র 15 বছর বয়স দিল তাকে। বাকি 15 বছর একা কিভাবে কাটিয়েছে সেটা কি তার মা জানে? অবশ্য জানে হয়তো। পকেট থেকে মানিব্যাগ বের করে মার পুরনো ছবিতে আঙুল ছোঁয়ালো। এখনই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়বে। সেটা আর হলো না। আদরের আওয়াজে ঘুমিয়ে ঘুমিয়ে বিড়বিড় করছে। তার ঠিক চোখ যেতেই দেখলো ঘুমের মধ্যে কি যেন আবোল তাবোল বলছে এই মেয়ে। তোয়াক্কা করল না মেহতাব। জোহরা খাতুন আসতে দেরি করেছেন। পেছনের দেয়ালে মাথা ঠেকিয়ে ফোনের স্ক্রিনে চোখ দিল। বেশিক্ষণ সেখানে মনোযোগ আড়ষ্ট করতে পারল না। পুনরায় চোখ অবাধ্য এর মতন আদরের নাকে জল জল করতে থাকা নোসপিনের দিকে গেল।
কেমন অদ্ভুতভাবে আকর্ষণ করছে এই ঝড়ো বস্তুটির তাকে। নসপিনের বাহানায় চোখ গেল আদরের ঘুমন্ত চেহারাতে। লাল রেশগুলো ধীরে ধীরে কমে চেহারার সাথে মিশে যাচ্ছে। আহামরি সৌন্দর্য বলতে কিছুই নেই চেহারায়। একজন নারীর মুখ স্বাভাবিকভাবে যেমন হওয়া উচিত ঠিক তেমনই। আলাদাভাবে টান অনুভব করার মতনও কিছু খুঁজে পেল না। তারপরও চোখ সেখানে আটকে। অনেক যুবতী মেয়ের চিকিৎসা করেছে সে, এমনটা কখনো হয়নি। ভালোভাবে পর্যবেক্ষণ করার ন্যূনতম ইচ্ছে জাগেনি তার। তবে মা বলেছিল সে নিজে তার জন্য একটা বউ খুঁজে আনবে। যেখানে মা নেই সেখানে কোনো মেয়ের প্রতি তার আকর্ষিত হতে ইচ্ছেও হয়নি। এই মেয়েটিকে ভ্রমের মতন লাগছে এই মুহূর্তে। মেয়েটির সাথে এই তৃতীয়বারের মতন দেখা। মুখটা কেমন মেহতাবের চোখকে টেনে ধরে আছে, যেন এক মুহূর্তের জন্য নজর সরাতে না পারে। মোবাইলের স্ক্রিনে গান বাজছে। অনুভূতিহীন চোখ দুটো একদিকে নিবদ্ধ। জোহরা খাতুন রুমে প্রবেশ করেছেন, হাতে ফ্লাক্স। টেবিলের উপর চায়ের কাপ রেখে ঢালতে শুরু করলেন। চা ঢেলে মেহতাবের সামনে দিলেন। তার কোনো প্রতিক্রিয়া নেই। এক হাতে মোবাইল সামান্য উঁচু করে ধরে সামনে বেডের দিকে তাকিয়ে আছে সে। একটা জলজান্ত মানুষ রুমে প্রবেশ করে চা ঢেলে তার দিকে এগিয়ে দিল, অথচ তার কোনো হুঁশ নেই। চাটা খেয়ে নিন। হঠাৎ পাশ থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠল। ফোনটা স্লিপ খেয়ে টেবিলে শব্দ করে পড়েছে। জোহরা খাতুন কখন এলেন? সে এখানে বসে থেকেও দেখতে পেল না। আশ্চর্যের চরম সীমায় তার প্রশ্নগুলো। আপনি কখন এলেন? মাত্রই আপনার সামনে দিয়ে আসলাম। আপনি হয়তো কিছু ভাবছিলেন। ও, চাটা খান, ফ্রেশ লাগবে। থ্যাঙ্কস। দেলার হোসেন অনেক সময় নিয়েছেন, এসেই হাঁপিয়ে বললেন, নেন স্যার, নিচের কোনো ফার্মেসিতে এই ওষুধ ছিল না, অনেক দূর থেকে আনা লাগলো। এসব বিষয়ে যারা দায়িত্বরত আছে তাদের আমার সাথে মিটিংয়ে ডাকবেন। গাফিলতি আমার একদম পছন্দ না। কেন একটা ক্লিনিকের ফার্মেসিতে সব ধরনের ওষুধ থাকবে না? ফজরের আজানের সময় হয়েছে। রাত 4টার পর নিজের কেবিনে এসে বসেছিল। মাথাটা ভারী হয়েছিল তার, তাই কেবিনের বেডে শুয়ে নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করছিল। তাতে ব্যর্থ হয়। মাথাটা এই মুহূর্তে বোঝা বোঝা মনে হচ্ছে। এই কাকড়া কাভর অনুভব করতে করিডোরে এসে দাঁড়িয়েছে। বাহিরে মাত্রই আজানের ধ্বনি বেজে উঠল। অনেকেই নামাজ ঘরে নামাজ পড়তে যাচ্ছেন। মেহতাব ঠিক পাশের করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। আপনি এখনো বাড়ি যাননি? পেছনে তাকাতেই জোহরা খাতুনকে দেখতে পেল সে। মাথায় কাপড় বেঁধে সেও যাচ্ছিলেন নামাজ পড়তে। মেহতাবকে দেখে থেমে যায়। জি, একটু পরে যাব। আচ্ছা, আমি নামাজ পড়ে আসি তাহলে। আচ্ছা। অন্ধকার 304 নম্বর রুম। সাদা পর্দার আড়াল থেকে মৃদু আলো ভেসে আসে, কিন্তু তাতে রুমে তেমন আহামরি পরিবর্তন আসেনি। আরামে ঘুমোচ্ছে আদর। ঘুমে থাকলে কোনো ধ্যান জ্ঞান থাকে না তার। বিভোরে ঘুম যায়, কিন্তু সেটা নিজের ঘরে নিজের বিছানায়। হসপিটালের বিছানাটাকে মনে হচ্ছে শক্ত পাথরের। শান্তি পায়নি সারা রাত ঘুমিয়েও। এপাশ ওপাশ করছে। বেশ কিছু সময় পর পিটপিট করে চোখ খুলল। সবকিছু আবছা আবছা লাগছে চোখের সামনে। অন্ধকার বডে ঠোঁট কামড়ে সিলিং ফ্যানের দিকে চেয়ে আড়মোড়া হয়ে উঠতে নিল। ঠিক তখনই পাশে কারো অবয়ব দেখে আঁতকে উঠল। আবছা অন্ধকারে বুকে হাত বেঁধে কেউ দাঁড়িয়ে আছে। সম্পূর্ণটা পরিষ্কার নয়, তবে এটা নিশ্চিত এটা তার মা নয়, একজন পুরুষ। মস্তিষ্ক সচল হতেই চিৎকার করতে চাইল। অবয়বটি তার মুখ চেপে ধরে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদর। এক হাতে মুখ চেপে অন্য হাতে রুমের লাইট অন করে দিল মেহতাব। পরপর বলে উঠল, শারাপ। আপনি আপনি এখানে কি করেন? চেক আপ করতে এসেছে। এভাবে অন্ধকারে চোরের মতো? আমাকে আপনি চোর বলছেন? রাগী স্বরে বলে উঠল মেহতাব। না না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি লাইট অন করে নিলেই তো পারতেন। রাগ দমে গেল, কণ্ঠ শীতল শীতল হলো। স্ট্যাথোস্কোপ কাঁধে ঝুলিয়ে বলল, আপনি ঘুমাচ্ছিলেন। কথা বাড়ায়নি আর আদর। এর সাথে কথা বলতে অদ্ভুত লাগে। কথায় কথায় আগুন বর্ষায়। অযথা নিজের পায়ে নিজে কুড়াল মারার কি দরকার? অযথা অপমানিত হবে। এমনিতেই তার আর তার ডায়েট চার্ট এর উপর আদরের ভীষণ রাগ। তার উপর যদি চ্যাটাং চ্যাটাং কথা বলে নির্ঘাত মাথা দুভাগ করে ফেলতে ইচ্ছে হবে। আপনি জানেন, আপনি যদি চিৎকার করতেন কেমন একটা বাজে সিন ক্রিয়েট হতো। নির্বোধ আপনি।
নিজের মুখ খোলাকে বুঝে শুনে খুলবেন। আদর দীর্ঘশ্বাস ছাড়ল। কই ভেবেছিল মুখ খুলবে না, খুললেই ঝাঁঝালো কথার সম্মুখীন হবে। এখানে দেখি মুখ না খুললেও তার কথার সম্মুখীন হতে হলো। এর চেয়ে ভালো একটা কিছু বলেই ফেলতো। কিছু না করে দোষী হওয়ার চেয়ে ভুল করে দোষী হওয়া বহুগুণে ভালো। আর সে কিনা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দিচ্ছে। কে বলেছিল ভূতের মতো এসে দাঁড়িয়ে থাকতে? হুট করে ঘুম ভেঙে এভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে কে না ভয় পাবে? আপনাকে একটা অনুরোধ করব, কিছু মনে করবেন না তো? জোহরা খাতুনের কথায় মেহতাব সাবলীলভাবে উত্তর দিল। জি, অবশ্যই। আসলে সেদিন শুনলাম আপনি নাকি কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন, একজন শিক্ষিত ছেলে অথবা মেয়ে। আমি আসলে বলতে চাইছিলাম। হ্যাজিটেট ফিল করবেন না, কি বলতে চাচ্ছেন বলেন। আদারও মায়ের দিকে চেয়ে কি বলতে চাচ্ছে এমন? তার অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে মায়েরই বা কি কথা থাকতে পারে? মানে আদরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আগের পড়ালেখাও করেছে, এখন ঘরেই আছে। আমি বলতে চাইছিলাম ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। জোহরা খাতুনের কথার অর্থ বুঝতে পেরে সর্বপ্রথম চোখ গেল আদরের দিকে। আদর তার মায়ের দিকে হাঁ করে চেয়ে আছে। কি বলল সে? জেনে বুঝে বাঘের মুখে ফেলে দিতে চাচ্ছে? এতদিন তার কথা মতো সেদ্ধ আর হেলদি খাবার খাইয়েছে, এবার কিনা তাকে পুরোপুরি হস্তান্তর করে দেওয়ার পরিকল্পনা? মেহতাবের চেহারা দেখে জোহরা বেগম বলল, এমনিতে আমাদের কোনো প্রবলেম নেই, তবে কাজ করা ভালো, এক্সপিরিয়েন্স হয়, পরবর্তীতে জীবনের ক্ষেত্রে অনেক সময় কাজে আসে। আপনার সমস্যা থাকলে বাদ দিন, কিছু মনে করবেন না, কেমন? না না, আমার কি সমস্যা হতে পারে? উনি কোন ব্যাকগ্রাউন্ডের? সুযোগ পেয়ে বসলো আদর। তার সাথে মেহতাবের ব্যাকগ্রাউন্ড কোনোভাবে মেলে না। সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। চট করে বলে ফেলল, আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমার সাথে এসব মেডিকেল টেডিকেল যায় না। ড্রয়ার থেকে একটি কার্ড বের করে আদরের দিকে এগিয়ে দিয়ে বলল, এইখানে আমার মেল আছে, সিভি সেন্ড করে দিবেন। আম্মু, তুমি আমার মা তো, নাকি দত্তক নিয়েছিলে আমায়? আদরের এমন কথায় মোটেও গুরুত্ব আরোপ করলেন না জোহরা খাতুন। এটা তার কমন ডায়ালগ। তার বিপরীতমুখী কিছু ঘটলেই তার এসব ইমোশনাল ব্ল্যাকমেল চলে। মার হাত ঝাঁকিয়ে আবার প্রশ্ন করল আদর, বলছো না আম্মু, কেন করলে এটা? আম্মু, আমি চাকরি করতে চাই ঠিকই, কিন্তু এই কসাইয়ের কাছে না। ডক্টররা কসাই হয় আম্মু। নিজে ডক্টর হতে পারোনি বলে অন্যের কাজকে অপমান করতে পারো না আদর? আমি অপমান করছি না মা, উনি কেমন আমি সেটা এই 3 দিনে মেপে ফেলেছি। আমাকে অনেক প্রেশারে রাখবে কাজে রাখলে। কাজে একটু একটু প্রেশার থাকেই। আম্মু, তুমি কি কোনোদিনও ঠিক হবে না আদর? কত ভোগাবে আমাকে? অনেক চিন্তা হয় তোমার জন্য। নিজের জীবনটাকে এবার একটু গোছাও মা, ভাবো নিজেকে নিয়ে। কঠোরতা মানুষকে মজবুত করে, মনে রাখবে। আগুনের দিন গুনছে সকাল বাস স্টপে একা আলোর পথিক। রাতে ঝমঝম দিনের অসুখ পড়ছে শহর। যে গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা, সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান। কি লাভ এসব গানের যদি মনে প্রেম প্রেম অনুভূতি না থাকে? মোবাইলের গান বন্ধ করে রায়হানের ফিরতি প্রশ্নের সম্মুখীন হতে হলো। ডিউটি শেষ? হ্যাঁ রে বাসা যাননি কেন? ভাই, এবার এই ডাক্তারি ফর্মালিটি বাদ দে, আমরা কেউই এখন ডিউটিতে নেই। আচ্ছা, দিলাম বাদ। ওই মেয়েটিকে রিলিজ দিয়ে দিয়েছিস? কোন মেয়ে? ওই যে আদর। সুরেলা কণ্ঠে আদর সুরে মেহতাব কিছুটা বিরক্ত অনুভব করলো। বিরক্তি নিয়েই বলল, হ্যাঁ, কেন? ইস, ভাবলাম একটু গিয়ে দেখে আসবো। কি কিউট, একদম বাচ্চাদের মতন। যদি আমার পেশেন্ট হইতো না, আমি সারা জীবন হসপিটালে অ্যাডমিট রাখতাম। হয়েছে? মেহতাবের ভাবলেশীন প্রশ্ন। হ্যাঁ, গেলাম আমি। থাক তুই বিরহে। আদর যেদিন আসবে একটু জানাস আমাকে। নিজের সময়, নিজের জন্য নির্ধারিত এই সময়টা দিনের যে কোনো মুহূর্তের চেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় সারাদিনের কর্মকাণ্ডের হিসেব নিকেশ মিলিয়ে নেওয়া হয়। ঘর জুড়ে নীলচে নিয়ন আলো। মেহতাবের মতে নীল রং মস্তিষ্ক শান্ত রাখে, পজিটিভ ভাইব দেয়। এখন রাত 12টা। সব বিষয় থেকে ছিন্ন করে নেয় সে এই সময়টাকে। একটায় ঘুমিয়ে আবার সকাল 9টায় উঠে পড়তে হবে। দৌড়াতে হবে ক্লিনিকের উদ্দেশ্যে। এই 1 ঘন্টা তার নিজেকে প্রশ্ন উত্তরের।
দিনের রাতে সকল হিসেব নিকেশের আজ তার মন মস্তিষ্ক তাকে বিশেষ জেরা করছে। কেন গেলে আছে এই রুমে? কিসের টানে? মানুষের প্রশ্নের পিঠে প্রশ্ন করে এড়িয়ে যাওয়া যায়, বেশ অবলীলায় কথার প্রসঙ্গ পরিবর্তন করা যায়, কিন্তু নিজের মন মস্তিষ্ককে কিভাবে এড়িয়ে যাবে উত্তর দেয়া এখানে আবশ্যক, বাধ্যতামূলক। ফোনে টুংটাং শব্দে বেজে উঠল। মেহতাব চোখ বুজে নিল, সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। যাক, এখন মনোযোগ অন্যদিকে ঘোরানো যাবে। ফোনের শব্দ তাকে জেরা থেকে বাঁচিয়ে নিল। মেহতাবকে নিজের কাছেই নিজেকে বড্ড অদ্ভুত লাগে। তার মধ্যে এসব ভুলভাল চিন্তা শুনে মানুষ তাকে ডক্টর না পাগল ভাববে। ফোন হাতে নিল। মেল এসেছে, আদর পাঠিয়েছে। তার সিভি দেওয়ার কথা ছিল, সেটাই দিয়েছে সে। প্রথম অবাক করা বিষয় তার মেল পাঠানো। মেহতাব ভেবেই নিয়েছিল সে তার সিভি দেবে না। চেহারায় স্পষ্ট ছিল সে ইচ্ছুক নয় কাজে। দ্বিতীয়টা হচ্ছে এত রাতে মেল পাঠানো। মোবাইলের স্ক্রিনে সিভি চেক করতে করতে ঘড়িতে চোখ বুলিয়ে নিয়েছে। 12:38 বাজে। মেজাজটা আকস্মিক বিগড়ে গেল। ফিরতি মেইলে লিখে পাঠালো, এটা মেল পাঠানোর সময়? মোবাইলে বন্ধুদের সাথে গ্রুপ চ্যাটে আড্ডা জমিয়েছে আদর। মাত্র মেল করে মনে হলো মায়ের টর্চার থেকে রেহাই পাওয়া যাবে। কয়েক মিনিটের মাঝে মেইলের উত্তর এসেছে। মেসেজ দেখে ফুরফুরো মেজাজ হারিয়ে গেল। তার ইচ্ছে, সে যখন মন চায় মেল দেবে, এতে তার কি সমস্যা? চেক না করলেই পারে। সেও আবার সেটার উত্তরে বলল, আসলে সারাদিন ব্যস্ত ছিলাম, এখন সময় পেয়েছি তাই পাঠিয়ে দিলাম। ডিস্টার্ব করে থাকলে দুঃখিত। মিনিট তিনেক অতিবাহিত করে আবার মেল এসেছে। যিনি পাঠিয়েছেন তিনি মেহতাবি। এভাবে মেইলে মেইলে কথা বেশি নস্টালজিক হয়ে গেল না? আদরের মাথায় আপাতত এই ভাবনাই ঘুরছে। ভাবনায় ছেদ পড়ল মেলটি পড়ে। চোখ বড় করে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। অন্যদিকে বন্ধুগণ তার ফিরতি মেসেজের অপেক্ষায়। আপনার ডায়েট চার্টের নিচে বড় বড় অক্ষর লিখবেন, খাবার আর ঔষধের সাথে প্রতিদিন 9 ঘন্টার ঘুম ম্যান্ডেটরি, রাত 12টা থেকে সকাল 9টা। আর হ্যাঁ, পরশুদিন থেকে আপনার ডিউটি। মানুষ যখন পায় তখন চারিদিক থেকে পায়, আর যখন ফাঁসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ফাঁসে। আপাতত আদরের অবস্থা ঠিক তাই। খাবার দাবারে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন কিনা ঘুমের ওপরও। ঘুমোতেও হবে তার ইচ্ছে মতো। আদরের জীবনে প্রত্যেকটা ক্রিয়া প্রক্রিয়া নিজের আয়ত্তে নিতে চাচ্ছে সে। অন্যমনস্ক হয়ে ক্লাসের সামনের দিকে চেয়ে আছে আদর। গালে হাত রেখে স্যার কি লেকচার দিচ্ছে সেটা তার বরাবর মাথার 1 ফুট উপর দিয়ে যাচ্ছে। আসলে ব্রেন এইসব ডাইজেস্ট করার মোড়ে নেই। পাশেই গভীর মনোযোগী শান্তা মারমা, চোখে চশমা, চোখ স্যারের মুখের দিকে, আর অনবরত হাত চলেই যাচ্ছে তার। শান্তা পড়ালেখায় মনোযোগী হওয়ায় আদর, রুবি আর রোহিতের জন্য সুবিধেই হয়েছে। তার থেকে নোটস নিয়ে নেওয়া যায় পরে। সামনে বসেছে রোহিত, তার ঠিক পেছনে রুবি। রুবি কলম দিয়ে খুব সাবধানতার সাথে রোহিতের শার্টে কারুকার্য করে দিচ্ছে। রোহিত এতটাই ধ্যানহীন আজই পাচ্ছে না। তার অগোচরে রবি তার শার্টে গাছপালা, ঘরবালি, ফলমূল এঁকে বসে। বেল বাজলো, ক্লাস আজকের মতন শেষ। বেলের আওয়াজে আদরের মস্তিষ্ক সজাগ হয়েছে। শান্তা তার লেখালেখি আর রুবি তার আঁকতি ঝুঁকি থামালো। সারা ক্লাস জুড়ে হইচই। তার মধ্যে দিয়ে তারা 4 জন নিঃশব্দে সবাইকে এড়িয়ে ক্লাসের বাইরে চলে গেল। চশমা ঠিক করতে করতে শান্তা বলল, কি রে রোহিত, তোর শার্টে আমি শিল্পকলা একাডেমি দেখতে পাচ্ছি। অবাক কণ্ঠে রোহিত বলল, মানে? রুবি খিলখিল করে হাসে। আদরও বুঝছে এর পেছনের আসামি রুবি। রোহিত একমাত্র ছেলে তাদের দলের, চাইলেও নারী শক্তির সামনে মুখ খুলতে পারে না। তার চেয়ে বড় ব্যাপার রবির প্রতি তার দুর্বলতা। মেয়েটা সব উল্টোপাল্টা কাজে জোর গলায় প্রতিবাদ করতে গিয়েও আটকে যায়। শার্টের নিচে টি শার্ট পরে থাকায় আজকের মতন সম্মান বেঁচে গেল। তার শার্ট খুলে রুবির হাতে ধরিয়ে দিয়ে বলল, ধুয়ে আনবি? চল রবীন্দ্র সরোবরে যাই। রুবি বলল। তপ্ত নিঃশ্বাস ছেড়ে আদর বলল, আমার জীবনে আর ঘোরাঘুরি নাই রে, আজ থেকে সব কিছু রীতি টানলাম আমি। রোহিত প্রশ্ন করল, কেন কেন? ওই অসভ্য ডক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমায় বেছে নিয়েছে, আজ যেতে বলেছে।
মুখখানা ছোট করে উত্তর দিল আদর। শান্তা চশমা ঠিক করতে করতে বলল, দেখতে কেমন রে? আছে মোটামুটি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে পার্সোনাল পার্সন হয়ে যা। কি বলিস? আহা গো, শোনা গো আমার, বুঝছো না? ডাক্তারকে প্রেমের ফাঁদে দেখবি, বেশি প্যারা দিবে না। রুবি আদরের কাঁধে কোনোই ঠেকিয়ে বলল, ইস, ইয়াং বলে এতটাও ইয়াং না, বিবাহিত মনে হয়। মানুষের জামাইয়ের প্রেমের ফাঁদে ফেলবো? ছি। রোহিত বলল, ব্যাড লাক। আমি মানতে শুরু করেছি আমার জীবনে আর শান্তি নেই। আদরের চেহারা দেখে সবাই খারাপ লাগার অভিনয় করল। কিছু মুহূর্তের পর অট্টহাসিতে ফেটে পড়েছে সবাই। তাদেরও দোষ কোথায়? এদের বন্ধু হাসলেও হাসতে ইচ্ছে করে, আবার বন্ধু কষ্টে থাকলেও হাসতে ইচ্ছে করে। এসব বন্ধু ধর্ম। আসতে পারি? সাদা কাগজে কলম দিয়ে অযথা আঁকিবুকি করছিল মেহতাব। অলস সময় পার করছিল। আজ কাজের তেমন চাপ নেই। মেয়েলি কণ্ঠ পেয়েছে ঠিকই, কিন্তু চোখ তুলল না, শুধু বলল, আসেন। আদর সামনে এসে দাঁড়িয়েছে, হাতে একটি খাতা, ব্যাগ এক কাঁধে ঝালানো, বেগুনি আর সাদার সংমিশ্রণে একটি ড্রেস তার পরনে। বাহিরে প্রচণ্ড রোদ। বাসের ঠেলা ধাক্কা খেয়ে এসে পৌঁছেছে এখানে। এসির বাতাস যেন শীতলতা এনে দিয়ে গেল সারা দেহে। মেয়েটাকে ভাবলেশীন দেখে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর নিয়ে সে তার একই ভঙ্গিতে। কপালে কারো ভাঁজ পড়ল। সে কি দাঁড়িয়ে থাকবে? এ লোককে তাকে বসতেও বলবে না। বসেন। বসেন শুনে চোখ তুলে তাকালো আদর। উনি কোনোভাবে মনের কথা পড়তে জানে না তো? সেদিন তাকে যখন ট্রেট করছিল খাবার নিয়ে, তখনও ধরে ফেলেছিল তার মনে কি চলে। ধন্যবাদ। চেয়ারে হেলান দিয়ে দুহাত একসাথে নিয়ে বলল, কেমন আছেন? এমন প্রশ্নে ভ্রুদয় উঁচু করে আদর মনে মনে ভাবছে। আপনি আর ভালো থাকতে দিয়েছেন কই? মুখ দিয়ে বলতে যাবে ভালো আছি, তার আগেই মেহতাব বলল, ভালো না থাকারই কথা। আদরের চক্ষু চড়ক গাছ। আবার ধরে ফেলল। সাবলীল ভঙ্গিতে উত্তর দিল, জি না, ভালো আছি। একটু বসুন। আপনার কাজে একটা রুটিন তৈরি করছি, পরে বুঝিয়ে দেব। আদর মাথা দুলিয়ে উত্তর দিল। জি। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে আদরের ক্লান্ত চেহারায় চোখ বুলিয়েছে মেহতাব। ঘেমে কপালের ছোট চুলগুলো লেপ্টে আছে। তৈলাক্ত চেহারা, নির্ঘাত চোখ ঘষেছে। না হয় এক চোখের কাজল লেপ্টে থাকবে কেন? ডান পাশটাতে ওয়াশরুম আছে, হাত মুখ ধুয়ে আসতে পারেন। জি। ফ্রেশ হয়ে আসুন। ফোন আর ব্যাগ ডেস্কে রেখে আদর চলে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চোখে মুখে পানি ছিটিয়েছে। এখন একটু ফ্রেশ লাগছে। এটারই দরকার ছিল, না হয় ঘাম শুকিয়ে পুরো চেহারা তেলের খনিতে পরিণত হয়েছিল। টিস্যু দিয়ে ভালোভাবে মুখ মুছে নিল, সাথে অগোছালো চুলগুলো ঠিক করে নিয়েছে। আপনার কাজ হচ্ছে আমার সাথে ছায়ার মতো লেগে থাকা। কথাটি অদ্ভুত শোনাচ্ছে। ছায়ার মতন লেগে থাকা বলতে কি বোঝালো সে? মানে আমার সব কাজ, লাইক পেশেন্টের সমস্ত ডিটেলস, পেশেন্টদের ফাইল তৈরি করা, সার্জারি টাইম হাতে কলমে লিখে রাখবেন। যেদিন যেদিন আমার ডিউটি থাকে, মানে সপ্তাহে 4 দিন, সেই 4 দিনের সমস্ত কাজের বিবরণ আপনার নোটবুকে লেখা থাকবে। রিমাইন্ডার দিবেন আমাকে। মাঝে মধ্যে ফিল্ড ওয়ার্কে যাওয়ার আগে, সেখানে আমার সাথেই থাকবেন। সব কিছু মুখে বলে বোঝানো সম্ভব না, কাজ করতে করতে আশা করি বুঝে উঠবেন। গট ইট? জি। মেহতাব থামল, থেমে একবার আদরকে দেখে নিয়ে বলল, কাজে কোনো গাফিলতি আমার পছন্দ না। টাইম মেনটেন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। তাছাড়াও আপনি আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আমার পেশেন্ট। উভয় ক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আমি কোঅপারেট করব। জি আচ্ছা। পুতুলের মতন মাথা নাড়িয়ে মেহতাব এর সকল কথা হজম করে যাচ্ছে আদর। পেটে ইঁদুর বিড়াল দৌড়াদৌড়ি করছে। সেই সকাল 9টায় নাস্তা করে ক্যাম্পাসে এসেছে। এখন দুপুর গড়ালো, খাওয়া দাওয়া হয়নি। ক্ষুধায় মুখটা শুকিয়ে যাচ্ছে। তার উপর সামনে বসা ডক্টর সাহেবের বাণী। বিরক্ত লাগলেও প্রকাশে বাধা। দেলোয়ার হোসেন খাবারের ট্রে হাতে নিয়ে ভেতরে চলে আসলো। দরজা খোলার আওয়াজে আদর ঘুরে তাকিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খাবার আনা হয়েছে। ঠোঁট কামড়ে অন্যদিকে ঘুরে আবার তার জাতীয় কাজ শুরু করলো। বিড়বিড়ানো বলছে, এমনি ক্ষুধা পেয়েছে,
এই সময়ে এই কাজের চাপে শুকিয়ে যাওয়া লোকের খাবার আনার কি দরকার ছিল? আমার সামনে বসে এই লোক খাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? নিজেকে পরীক্ষায় বসার শিক্ষার্থী মনে হচ্ছে। টিচাররা সামনে বসে চা সিঙ্গারা খায় আর স্টুডেন্টরা সেগুলো হাঁ করে দেখে। উফ! শেষ? মেহতাবের কথায় সামান্য ঘাবড়ে গেল আদর। কি শেষ? জি, বুঝিনি। আপনার বিক্রি করা শেষ? এই লোকের সামনে দেখছি মুখ না মনকেও সাবধানে রাখতে হবে। এত নিচু স্বরে বলার পরেও কিভাবে বুঝে যায়? শেষ হলে খেয়ে নিন। আগামী দিন থেকে দুপুরের খাবার সাথে আনবেন, আর সেটা অবশ্যই আমার দেওয়া ডায়েট প্ল্যান অনুযায়ী। আমি বাড়ি গিয়ে খেয়ে নিব, আপনার চিন্তা করতে হবে না। আপনাকে কে বললো আমি আপনার জন্য চিন্তা করছি? থতমত খেয়ে গেল আদর। অপমানিত বোধ করলো কিছুটা। সে যা বলতে চেয়েছিল তার মানে মোটেও এটা বোঝায় না। নিজের পক্ষ নিয়েই বলল, আমি সেটা বুঝাইনি, বলেছি বাড়ি গিয়ে দুপুরে খাবারটা সেরে নিব। মেহতাব আবার প্রশ্ন করলো, আপনাকে কে বলেছে আপনি দুপুরের মধ্যে বাড়ি ফিরতে পারবেন? মানে? 4টার দিকে পেশেন্ট আসা শুরু করবে। আমার সাথে থেকে কাজগুলো বোঝার চেষ্টা করুন, আর যা করতে বলা হবে করবেন। ঠিক আছে। বাড়ি ফিরবেন সন্ধ্যায়। এখন খেয়ে নিন। দেলোয়ার হোসেন তাদের কথাবার্তা শুনে বসলেন আজ একটি প্লেটের জায়গায় দুটো লাগবে। মেহতাবের কিছু বলার আগেই সেও তড়িঘড়ি করে আরেকটি প্লেট এনেছে। মেহতাব উঠে গেল, সাদা অ্যাপ্রন চেয়ারে ঝুলিয়ে রেখে হাত ধুয়ে নিল, শার্টের হাতা উল্টিয়ে হাত ধুয়ে পুনরায় এসে বসেছে খুবই আয়েসি ভঙ্গিতে। দেলোয়ার সাহেব তাকে খাবার বেড়ে দিয়ে আদরের দিকে এগোলেন। তখনই মেহতাব বলল, ওনাকে স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশি ভাত দিবেন, সাথে সবজি। আজ প্রোটিন হিসেবে কি আছে? মাছ আছে স্যার। 1 পিসের পরিবর্তে 2 থেকে 3 পিস দিন। এত এত খাবারের কথা শুনেই দম আটকে আসে। দ্রুত ভঙ্গিতে বলে ওঠে আদর, আমি এতগুলো খাবার খেতে পারবো না। খেতে হবে, ওয়েট গেইন করতে হবে, হেলদি লাইফ লিড করতে হবে। করুণ স্বরে বলে উঠল, দেখেন আমি চেষ্টা করছি তো, আস্তে আস্তে। জোর করে তো সব হয় না, তাই না? একটু একটু করে খাবারের পরিমাণ বাড়াবো। আপনার দেয়া ডায়েট প্ল্যান অনুযায়ী খাবো আমি। মেহতাব একদৃষ্টিতে আদরের দিকে কিছুক্ষণ চেয়ে আবার চোখ নামিয়ে ফেলেছে। করুণ তার চেহারার স্ত্রীপ, হাসি আসে তার অবস্থা দেখে। মুস্কি হাসতে চাইলেও নিজের হাসিকে কন্ট্রোল করে বলল, ঠিক আছে, তাই যেন হয়। আর শুনুন, বলেন এই প্লেটের রং কি? এই প্লেটের রং সাদা কেন? খাবার শেষে যেন প্লেটের রং সাদাই থাকে। বুঝিনি। একটা দানা খাবারের জন্য এখানে অবশিষ্ট না থাকে। বুঝতে পারলাম? আচ্ছা। অপরিচিত মানুষের সামনে খাওয়া দাওয়ার বিষয়ে ভীষণ অস্বস্তি অনুভব করে আদর, তাও আবার অপরিচিত পুরুষ মানুষ। বাড়িতে বসে আপনজনদের সাথে আরাম করে খাওয়ার ব্যাপারটাই আলাদা, কিন্তু এখানে পাশেই দেলোয়ার হোসেন সংসেজে দাঁড়িয়ে আরও অস্বস্তি বাড়িয়ে তুলছে। খাবার নিয়ে নাড়াচাড়া করছে সে। সামনে বসা মানুষের খাবারের দিকে বেশি মনোযোগ তার। কাউকে কোনো গুরুত্ব না দিয়ে খেয়ে যাচ্ছেন তিনি, মাথা নামিয়ে, যেন এই রুমে সে আর তার খাবারের প্লেট ছাড়া আর কারো কোনো কিছুর অস্তিত্ব নেই। তাছাড়াও তার ভঙ্গি, খাওয়ার ধরন, মানুষের খাওয়ার ধরনও কাউকে আকৃষ্ট করতে পারে। বাম হাতের দিকে তাকালে দেখা যায় একটা কালো রঙের ঘড়ি, হাতের লোমের সাথে মিলেমিশে সুন্দর দেখাচ্ছে। ডাক্তাররা আসলে অনেক পরিপাটি হয়, গোছানো হয়। আদর একটু অগোছালো, তাই হয়তো সব গোছানো জিনিস তার মনোযোগ টানে। আমার খাবারের দিকে চেয়ে থাকলে আপনার খাবার শেষ হবে না। হকচকিয়ে উঠল আদর, মাথা নামিয়ে খাচ্ছে। তারপরও বুঝলো কি করে? মাথায় কি চোখ আছে নাকি তার? এমনিতেই 4 চোখের অধিকারী সে, চশমা সহ। শ্রবণ শক্তিও বেশ ভালো, আবার মনের কথাও শুনে ফেলে। ভীষণ ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। কসাই সাহেব থেকে সাবধানে থাকা লাগবে। মুখের সাথে মনেরও লাগাম টেনে দিতে হবে। কথা না বাড়িয়ে নিজের খাবারে মনোনিবেশ করল। দুপুর থেকে বিকেল গড়িয়েছে, একের পর এক পেশেন্ট এসেই যাচ্ছে। ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন রোগ। এদের দেখেই হাঁপিয়ে উঠেছে আদর, কিন্তু মেহতাব সে খুব এনার্জির সাথে কাজ করে যাচ্ছে। মুখে এক ফোঁটা বিরক্তির ছাপ নেই। কয়েকজন রোগীর ফাইল তৈরি করা দেখিয়ে তাকে আপাতত এই দায়িত্ব দেয়া হলো। রোগীদের নাম, সমস্যা আর পরবর্তী সময়ে তাদের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো একে একে বলছে মেহতাব, আর আদর সেগুলো কাগজে টুকে নিচ্ছে। গুনে গুনে 20 জন রোগী দেখা শেষ। মেহতাব আদরের কাছ থেকে তার নোটবুক নিয়ে চেক করতে করতে আদরকে বলল, বাহির থেকে দেওয়ার চেঁচাকে ডাকুন।
আদর তার কথা মতো দরজা দিয়ে হালকা উকি মেরে বলল। আপনাকে ভেতরে আসতে বলেছে। দেলার হোসেন ঢুকে প্রশ্ন করলেন। স্যার ডেকেছেন? জি। বলেন স্যার। মেহতাব তর্জনী আঙুল দিয়ে তার ডেস্কের ঠিক সামনের খালি জায়গা দেখিয়ে বলল। কাল এখানে আরও একটা ডেস্কের ব্যবস্থা করবেন, ঠিক আমার বরাবর। অত বড় হওয়া দরকার নেই, সাথে চেয়ার। জি আচ্ছা। মিস আদর, আমার আগামীকাল একটা সার্জারি আছে। পেশেন্টের নাম, বয়স, সময়, কী বিষয়ক সার্জারি সেটা লিখে রাখুন আর বাড়ি চলেছেন। আজকের কাজ এই পর্যন্তই।